जो देश में सिचुएशन है, एलपीजी की, गैस की, जो तेल की सिचुएशन है, इसके बारे में मैं बोलना चाह रहा था। बट कोई नया प्रोसीजर चालू हुआ है कि मंत्री पहले डिसाइड करेगा, फिर मैं बोलूंगा, फिर मंत्री रिप्लाई करेगा। जैसे कोविड से निपट लिया था वैसे ही निपट लेंगे। दिस वॉर इज फंडामेंटली about the current world order. This is a much bigger thing than Iran is allowing us to allow fuel, not allow fuel. We are going into an unstable time. When you go into an unstable time, you have to change your mindset. You cannot have the same mindset. So what I'm suggesting to the government is that they now start to think deeply about what are the possibilities and what do we have to do to make sure that हमारे लोगों को नुकसान ना हो। তেল আবিবে যুদ্ধ আর ভারতের রাস্তায় গ্যাস সিলিন্ডারের লাইনে কোন বিশ্বগুরুর বাস্তবতা? হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ নিয়ে টানাটানি চলছে আর তার দাম দিচ্ছে কোটি কোটি সাধারণ মানুষ। ইরান যুদ্ধের আগুনে কি সবচেয়ে বেশি জর্জরিত দেশ 140 কোটির ভারত? আরেকটা প্রশ্ন, এই যুদ্ধ শেষ হওয়ার আগে আর কত ঘরের উনুন নিভবে? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। PM is saying that there is no need to panic, but PM himself is panicked for completely different reasons. He's panicked because of Epstein. He's panicked because of Adani case. He's not able to come inside the house. You saw yesterday the Prime Minister's chair खाली पड़ी थी, अंदर नहीं पा रहे हैं। तो देश को कह रहे पैनिक मत करो, अपने आप पैनिक हैं। একটা ব্যাপারে কোনো বিতর্ক নেই, আমরা এখন লাইন প্রধান দেশ। স্কুল থেকে কলেজ লাইন, হাসপাতাল থেকে রেল স্টেশন লাইন, বাস স্ট্যান্ডে দাঁড়ান লাইন। সরকার হঠাৎ কোনো সিদ্ধান্ত নিল, ধরা যাক নোটবন্দি, লাইন। পৃথিবীতে কোনো মহামারী এলো যেমন কোভিড, লাইন। চারদিকে শুধু লাইন, লাইন আর লাইন। এবং আশ্চর্যের বিষয় হলো এই লাইনকেই আমরা যেন সমস্যা সমাধানের একমাত্র উপায় হিসেবে মেনে নিতে শিখে গেছি। এবারের লাইন গ্যাস সিলিন্ডারের। সত্যিকারের বিস্ফোরণটা কি তাহলে আমাদের ঘরেই হচ্ছে? পৃথিবীর অন্য কোথাও কি এমন হচ্ছে? নাকি সত্যিটা হলো এই যুদ্ধের সবচেয়ে বড় ধাক্কাটা আমরাই খাচ্ছি? পরিস্থিতি এমন করুণ জায়গায় পৌঁছেছে যে অযোধ্যায় রাজা রামের রান্নাঘরেও তালা ঝুলছে। একদিকে আমরা চাঁদে জল খুঁজছি, মহাকাশ অভিযানের গর্বে বুক ফুলিয়ে বলছি নতুন ইতিহাসের কথা, আর অন্যদিকে দেশের রাস্তায় দেখা যাচ্ছে গত শতকের নিদারুণ ছবি। তাহলে কি এই লাইনে দাঁড়িয়ে থাকাই আমাদের নিয়তি? আমাদের সিস্টেম কি এতটাই দুর্বল যে মাত্র এক সপ্তাহের যুদ্ধের ধাক্কা সামলাতে পারলো না? নাকি এর মধ্যেই দেশে কিছু মহান ব্যবসায়ী সুযোগ বুঝে কালোবাজারি শুরু করে দিয়েছে? আর যদি করে থাকে তাহলে বোঝা যাচ্ছে সরকারের প্রস্তুতির দাবি আর বাস্তবের মধ্যে ফাঁকটা কতটা ভয়ঙ্কর। মাত্র 12 দিনের মধ্যে আমেরিকা ইরান সংঘাত এমন জায়গায় পৌঁছেছে যে তার ধাক্কা এখন গোটা মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের অর্থনীতিতে অনুভূত হচ্ছে। শেয়ার বাজার পড়ছে, তেল আর এলপিজির দাম বাড়ছে, কোথাও মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস সিলিন্ডার ভরছে, আবার কোথাও ছোট ব্যবসা ভেঙে পড়ছে বা কোনো পরিবারের বেড়ানোর পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। টিভির পর্দায় তেহরানের আগুন দেখা এক জিনিস, কিন্তু সেই আগুন যখন আমাদের সঞ্চয়, ব্যবসা আর দৈনন্দিন জীবনে আঘাত করে তখন যুদ্ধকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যায়। ভারতে অনেকেই ভেবেছিল আমেরিকার শক্তির সামনে ইরান টিকতে পারবে না, কিন্তু ইরান অন্য খেলা খেলছে। সরাসরি সামরিক শক্তির বদলে অর্থনৈতিক শ্বাসরোধের কৌশল, আজ তার প্রভাব দেখা যাচ্ছে সর্বত্র। ভিয়েতনাম সরকার মানুষকে ঘরে বসে কাজ করতে বলছে, কারণ দেশে পেট্রোলের ঘাটতি দেখা দিয়েছে। আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী দেশ বাংলাদেশে জ্বালানির রাশনিং শুরু হয়েছে। আন্তর্জাতিক বিমান চলাচলও বড় ধাক্কা খেয়েছে। জ্বালানির খরচ আর আকাশপথ বন্ধ হওয়ার কারণে সবকিছুর দাম শেষ পর্যন্ত গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদেরই। এদিকে একের পর এক জ্বালানি পরিকাঠামোর উপর হামলা হচ্ছে দুই তরফে। সংযুক্ত আরব আমিরশাহীর একটি বড় রিফাইনারি ড্রোন হামলার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। সৌদি আরবের একটি বৃহৎ তেল শোধনাগার ও কারখানার চাকা থামিয়ে দিয়েছে। আর কাতারের একটি বড় এলএনজি প্রকল্প গত সপ্তাহ থেকেই বন্ধ। এর মধ্যেই ইরান প্রায় বন্ধ করে দিয়েছে স্ট্রেট অফ হরমুজ, বিশ্বের সেই সমুদ্রপথ যেখান দিয়ে প্রায় 20% তেল এবং এলএনজি যায়। খবর আছে ওই পথ আরো অচল করতে ইরান সেখানেও মাইনও পুঁতছে। অথচ সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিচ্ছেন, লিখছেন হরমুজ প্রণালী থেকে মাইন না সরালে ফল ভালো হবে না। এর মধ্যেই খবর এসেছে আমেরিকা নাকি ইরানের 16টি মাইন বসানো জাহাজ ধ্বংস করেছে। পরিস্থিতি তাই আরো বিস্ফোরক হয়ে উঠেছে।
খবর বলছে ইরান এখন ছোট ছোট নৌকা ব্যবহার করে সমুদ্রে মাইন পুঁতছে। এক একটা নৌকায় 2 থেকে 3টি করে মাইন। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ স্ট্রেট অফ হরমুজে বিপদ ওত পেতে রয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি হচ্ছে ইরানে, অথচ এই যুদ্ধের দাম শুধু ইরানই দিচ্ছে না, শুধু আমেরিকা বা ইসরায়েলই দিচ্ছে না, আসলে গোটা পৃথিবী এর ফল ভুগছে। এখানে যে প্রশ্নের উত্তর চাইছে গরিব সাধারণ মানুষ, তা হলো কিভাবে এর থেকে আমরা মুক্তি পাবো। আজকের এই এপিসোডে এটাই বোঝানোর চেষ্টা করব। জ্বালানি জরুরি অবস্থা ঠিক কি, এর প্রভাব ভারতের ওপর কতটা পড়বে, বিশ্ব অর্থনীতিতে এর ঢেউ কত দূর পর্যন্ত ছড়াবে। শেষ পর্যন্ত সবচেয়ে বড় প্রশ্ন একটাই, এই যুদ্ধের বিলটা আসলে কে দেবে? আর অন্য দেশগুলোর তুলনায় এই জ্বালানি সংকটের ধাক্কাটা কি ভারতের ওপর আরো বেশি পড়তে চলেছে? কিন্তু তার আগে বুঝতে হবে এই পরিস্থিতি তৈরি হলো কেন। আমরা আগেও বলেছি, ভারত যত গ্যাস ব্যবহার করে তার একটা বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে আসা জাহাজে করে দেশে এসে পৌঁছয়। এখানে সমস্যা হলো জাহাজ আটকে থাকায় সেখান থেকে গ্যাস আসছে না, মিসাইল পড়ছে সেখানে, কিন্তু তার আগুনের আছে পুড়ছে আমাদের দেশের মধ্যবিত্ত পরিবার। ধনীদের তেমন কিছু যায় আসে না, তারা চাইলে ব্ল্যাক মার্কেট থেকেই গ্যাস কিনে নেবে। গরিব মানুষেরাও কোনোভাবে মানিয়ে নেয়, সেই নিয়তি বলে মেনে নেয়, গ্যাসের বদলে কাঠ গোবর দিয়ে চালিয়ে নেয়। কিন্তু আসল ফাঁদে পড়ে মাঝখানে থাকা মানুষটা, মধ্যবিত্ত। কারণ মধ্যবিত্তের কাছে সবচেয়ে বড় জিনিসটা হলো তার সম্মান। সে ঠিকঠাক লাইনে দাঁড়িয়ে থাকতে পারে না, আবার গ্যাস ছাড়া ঘরে নিশ্চিন্তেও বসে থাকতে পারে না। সেই মধ্যবিত্তের সম্মানটাই আজ খালি সিলিন্ডারের সঙ্গে রাস্তায় নিলামে উঠেছে। তার মাথায় ঢুকছে না সে অফিসে যাবে নাকি গ্যাসের লাইনে দাঁড়াবে। এই সিলিন্ডারের সংকট শুধু গ্যাসের অভাবের গল্প নয়, এটা আমাদের দূরদর্শিতার অভাব, প্রস্তুতির ঘাটতি আর দেশের ভেতরে গেড়ে বসে থাকা কালোবাজারি এবং দুর্নীতির নগ্ন চেহারাও সামনে এনে দিচ্ছে। আমরা তো এমনিতেই লাইনের দেশ, হাসপাতাল হোক, বাস স্ট্যান্ড হোক, রেল স্টেশন হোক, প্রায় সব জায়গাতেই আমরা লাইনে দাঁড়িয়ে থাকি। একসময় নোটবন্দির সময় মানুষের মধ্যে রাগ ছিল, ক্ষোভ ছিল, এখন সেই রাগটা যেন বদলে গেছে নিঃশব্দ বাধ্যতায়। মানুষ এখন চুপচাপ লাইনে দাঁড়িয়ে থাকে, কারণ তারা জানে এই দেশে নাগরিক হওয়ার মানে হলো নিজের পালা আসার জন্য অপেক্ষা করা। গত 7ই মার্চ থেকে গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম 60 টাকার বেশি বেড়েছে। গোটা দেশেরই গৃহস্থের সিলিন্ডার এখন গ্যাসওয়ালাকে টিপস দিয়ে প্রায় 950 টাকা, আর হোটেল রেস্তোরাঁর বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় 115 টাকা থেকে বেড়ে 1900 টাকায় পৌঁছেছে, যা শিগগিরই 2000 টাকায় কাছাকাছি যেতে পারে। কিন্তু সমস্যাটা শুধু দাম বাড়া নয়, দেশের অনেক শহরেই বাণিজ্যিক সিলিন্ডারের সরবরাহ কমে গেছে। ফলে কালো বাজারে সেই সিলিন্ডার 3000 টাকার উপরে বিক্রি হচ্ছে। তার এই কারণেই বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের হোটেল এবং রেস্তোরাঁ সংগঠন ইতিমধ্যেই ব্যবসা বন্ধ করে রাখার ঘোষণা করেছে। মুম্বাইতে অর্ধেকের বেশি রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার মুখে। এতদিন পর্যন্ত সব ঠিক আছে বলে দাবি করছিল সরকার, কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে কেন্দ্র অবশেষে এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট প্রয়োগ করতে বাধ্য হয়েছে। অর্থাৎ যুদ্ধকালীন ক্ষমতা ব্যবহার করে সরকার এখন এলপিজি সরবরাহ নিয়ন্ত্রণ করতে চাইছে। গৃহস্থালী সিলিন্ডার বুকিং এর ব্যবধান 21 দিন থেকে বাড়িয়ে 25 দিন করা হয়েছে। রিফাইনারিগুলোকে দেশীয় উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সবই এই আশঙ্কায় যাতে আবার নোটবন্দির মতন গ্যাস এজেন্সির সামনে লম্বা লাইন না পড়ে। এদিকে জ্বালানি সংকটেরও আশঙ্কায় বিমান ভাড়াও বাড়তে শুরু করেছে। এয়ার ইন্ডিয়া ইতিমধ্যেই ঘরোয়া ফ্লাইটে জ্বালানি সারচার্জ বসিয়েছে। পশ্চিম এশিয়া রুটে বাড়তি খরচ আরও অনেকটা বাড়ানো হয়েছে। পেট্রোলের দাম এখনো না বাড়লেও পরিস্থিতি দেখে অনেকেই বলছেন সরকার হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে, তারপর একদিন হঠাৎ দাম বাড়বে। কিন্তু এত বড় আন্তর্জাতিক সংকটের মাঝেও ভারত এখনো স্পষ্ট কূটনৈতিক অবস্থান নেয়নি। যদিও বাস্তবে এই সংঘাতের সবচেয়ে বড় অর্থনৈতিক ধাক্কার ঢেউ ভারতেই এসে লেগেছে। বাস্তবটা সত্যিই কঠিন। ভারত তার মোট অপরিশোধিত তেলের 85% বেশি আমদানি করে, তার অর্ধেকেরও বেশি আসে মধ্যপ্রাচ্য থেকে। এলএনজি সরবরাহের প্রায় 50 থেকে 55% আসে উপসাগরীয় দেশগুলো থেকে। আর রান্নাঘরের এলপিজি, যেটা সাধারণ মানুষ ব্যবহার করে, তার প্রায় 90%ই আসে হরমুজ প্রণালী দিয়ে। এর সঙ্গে আরও একটা বিপদ বাড়ছে। ভারতের সার উৎপাদনের বড় অংশ
মধ্যপ্রাচ্যের গ্যাসের উপর নির্ভরশীল। ইতিমধ্যেই গুজরাট নর্মদা ভ্যালি ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস উৎপাদন কমানোর কথা ঘোষণা করেছে। সার কমে গেলে কৃষিক্ষেত্রে তার প্রভাব কতটা ভয়াবহ হতে পারে তা আলাদা করে বলার দরকার নেই। তার উপর উপসাগরীয় বাজারে যে ভারতীয় কৃষি পণ্য চাল, পেঁয়াজ, কলা, মশলা রপ্তানি হয় সেগুলোও এখন বিপদের মুখে, কারণ হরমুজে এই মুহূর্তে জাহাজ চলাচল প্রায় বন্ধ। প্রায় $12 বিলিয়ন রপ্তানি ঝুঁকির মুখে, যা ভারতের মোট কৃষি রপ্তানির 20%-এরও বেশি। এই কারণেই বিশেষজ্ঞ বলছেন এই যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা হয়তো আমেরিকার থেকেও বেশি লাগতে পারে ভারতে। জিডিপিতেও অন্তত 0.5% পতনের আশঙ্কা করা হচ্ছে। মনে হচ্ছে ইরানে হামলার আগে আমেরিকা হয়তো ভাবেনি যে তেল শুধু গাড়ি চালানোর জ্বালানি নয়, এটা পুরো অর্থনীতির মেরুদণ্ড। রং, সার, রাবার, প্রসাধনী, প্লাস্টিক, ক্লিনিং প্রোডাক্ট সবকিছুর ভিত্তি তেল। আর সেই অর্থনৈতিক লাইফলাইনটাই এখন কার্যত আটকে দিয়েছে ইরান। এখন এটা ঠিক না ভুল সেটা বিচার করার দায়িত্ব আপনার। কিন্তু ইরান জানে আমেরিকার সঙ্গে সরাসরি সামরিক লড়াইয়ে জেতা সম্ভব নয়, তাই তারা যুদ্ধটা অন্য জায়গায় নিয়ে গেছে, বিশ্ব অর্থনীতি শ্বাসরোধের জায়গায়। আজ পৃথিবীর কোটি কোটি সাধারণ মানুষের জন্য বাস্তবটা বেশ অন্ধকার। যে আমেরিকা দাবি করেছিল তারা নাকি একটি দেশকে দমনমূলক শাসন থেকে মুক্ত করতে এই যুদ্ধ শুরু করেছে, আজ সেই আমেরিকাই একটি মাত্র গুরুত্বপূর্ণ সমুদ্র পথ পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারছে না। আর অন্যদিকে যে ইরানের নেতৃত্বকে যুদ্ধের প্রথম দিনেই প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে বলে ঘোষণা করা হয়েছিল, সেই ইরানই 12 দিন পরেও গোটা বিশ্বের শ্বাস আটকে রাখার ক্ষমতা দেখিয়ে দিচ্ছে। এই যুদ্ধে ইরান হয়তো আমেরিকাকে সরাসরি হারাতে পারবে না, কিন্তু গোটা পৃথিবীর অর্থনীতিকে অচল করে দিতে পারবে। আর ঠিক সেটাই তারা করছে। হরমুজ প্রণালী জ্বালানির জন্য যে সমুদ্র পথের উপর চীনের পরেই সবচেয়ে বেশি নির্ভর করে ভারত। বেদনাদায়ক সত্যিটা হলো চীনের জন্য হরমুজ এখনো মোটামুটি খোলা, কিন্তু ভারতের উপর চাপটা অনেক বেশি পড়ছে। শুধু তেল বা কার্গোই নয়, এই প্রণালীর নিচ দিয়েই গেছে সমুদ্রতলের ফাইবার অপটিক কেবল, যার উপর নির্ভর করে ভারতের পশ্চিমমুখী প্রায় 30% ইন্টারনেট ট্রাফিক, ব্যাংকিং, ক্লাউড সার্ভিস, আন্তর্জাতিক ব্যবসার যোগাযোগ সবই এই লাইনের উপর দাঁড়িয়ে। যুদ্ধের ধাক্কায় যদি এই কেবল ক্ষতিগ্রস্ত হয় তাহলে ভারত আর ইউরোপের ডিজিটাল যোগাযোগও বিপর্যস্ত হতে পারে। এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বহু দেশই তেল নির্ভর অর্থনীতি। ইতিমধ্যে ভিয়েতনামে জ্বালানি সংকটের ইঙ্গিত মিলছে। বাংলাদেশ শুরু হয়েছে রাশনিং, আর পাকিস্তানের পুরনো মুদ্রাস্ফীতির ওপর যোগ হচ্ছে নতুন জ্বালানি খরচ। সদ্য অর্থনৈতিক সংকট থেকে ওঠা শ্রীলঙ্কাও আবার নতুন বিপদের মুখে দাঁড়িয়ে। ইউরোপেও যাতায়াতের খরচ বাড়ছে, আর তার প্রভাব পড়ছে বিমান সংস্থার শেয়ারে। যেমন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গ্রুপ, এর শেয়ার নেমেছে প্রায় 6%, আর ইজিজেট পড়েছে প্রায় 4%। কিন্তু ব্যাপারটা শুধু শেয়ার বাজারের ওঠানামা নয়, এর পেছনে রয়েছে বড় শিল্প সংকটের ইঙ্গিত। তেল এবং গ্যাস পরিশোধনের সময় যে সালফার বেরোয় তা থেকে তৈরি হয় সালফিউরিক অ্যাসিড, বিশ্বের সবচেয়ে বেশি উৎপাদিত শিল্প রাসায়নিক। এই অ্যাসিড ব্যবহার হয় তামা, কোবাল্ট, নিকেলের মতন গুরুত্বপূর্ণ ধাতু উত্তোলনে। ফলে তেল সরবরাহে বাধা মানে শুধু জ্বালানি নয়, মেটাল, ইলেকট্রনিক্স, এসি, ইলেকট্রিক গাড়ি থেকে ডেটা চিপ সবকিছুর উৎপাদনেই ধাক্কা। আর একই সঙ্গে প্রাকৃতিক গ্যাস থেকে তৈরি নাইট্রোজেন সারেও সমস্যা হলে খাদ্য উৎপাদনও বিপদের মুখে পড়বে। আসলে ইরান শুধু এখন সামরিক যুদ্ধ লড়ছে না, একটা অর্থনৈতিক যুদ্ধও লড়ছে। একটা কথা পরিষ্কার, যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে ভারতের জন্য এটা হবে ডবল ধাক্কা। 2008 সালে প্রায় বিশ্বজোড়া আর্থিক সংকটের সময় ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি $147 পৌঁছেছিল। ভারতে মুদ্রাস্ফীতি 9%-এর উপরে উঠে গিয়েছিল। আবার 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেও তেলের দাম $100 উপর চলে গিয়েছিল। তখন ভারত পরিস্থিতি সামলেছিল রাশিয়া থেকে সস্তায় তেল কিনে। সেই কারণেই আমেরিকার কাছ থেকে রাশিয়ার তেল কেনার যে অনুমতি ভারত পেয়েছে সেটাকে বড় কূটনৈতিক সাফল্য বলা হচ্ছে। সরকার দাবি করেছে বিকল্প গ্যাস সরবরাহের পথও খোঁজা হচ্ছে। বিরোধীদের অভিযোগ সরকার বড় দেরিতে নড়েচড়ে বসেছে, কিন্তু বাস্তব হলো এই ধরনের ব্যবস্থা রাতারাতি করা যায় না। একটা হিসাব বলছে যদি 3 মাস ধরে তেলের দাম ব্যারেল প্রতি $100 থেকে $120 মধ্যে থাকে
তাহলে বিশ্ব অর্থনীতির বৃদ্ধি প্রায় 0.5% থেকে 1% পর্যন্ত কমে যেতে পারে। ছোট দেশগুলোর ক্ষেত্রে এর অর্থ সরাসরি মন্দা, বড় অর্থনীতিগুলোর জন্য এর অর্থ ধীর গতি, মুদ্রাস্ফীতি আর চাকরি হারানোর আশঙ্কা। এটাই এই যুদ্ধের আসল দাম, যার বোঝা বইবেন না ডোনাল্ড ট্রাম্প কিংবা বেঞ্জামিন নেতানিয়াহু। এই দামটা দিতে হবে আমাদের, আপনাকে, আমাকে, কোটি কোটি সাধারণ মানুষকে, যাদের এই যুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সবচেয়ে বড় প্রশ্ন এখন, এই যুদ্ধ শেষ হবে কবে? 12 দিন পেরিয়ে গেছে, কিন্তু যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই। ইরান সমুদ্রপথে মাইন পুঁতছে, কিন্তু পিছু হটার কোনো ইঙ্গিত নেই, কারণ তারা জানে এই যুদ্ধ দীর্ঘ হলে গোটা পৃথিবীর অর্থনীতি চাপে পড়বে। তাই ইরান এখন যুদ্ধবিরতির কথা শুনতেই চাইছে না। বলছে আমেরিকা এবং ইসরায়েল সম্পূর্ণ পরাজয় স্বীকার না করলে আলোচনাও নয়। পরিস্থিতি এখন আরো জটিল, কারণ আমেরিকার ভেতরেই ইরানের সেনা পাঠানোর আলোচনা শুরু হয়েছে। এমন হলে যুদ্ধ কয়েক সপ্তাহ নয়, 3 থেকে 6 মাস পর্যন্ত গড়াতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা শুধু যুদ্ধের নয়, প্রশ্নটা আমাদের ভবিষ্যতের। তাই এই দীর্ঘ আলোচনা শেষে 3টে জরুরি প্রশ্ন আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। প্রথম প্রশ্ন, এই যুদ্ধ যদি আরো কয়েক মাস চলে তাহলে ভারতের জ্বালানি নিরাপত্তা কতটা ভেঙে পড়বে? আমরা কি এখনো মধ্যপ্রাচ্যের উপর এতটাই নির্ভরশীল থাকবো, নাকি সত্যি বিকল্প জ্বালানি এবং সরবরাহের পথ তৈরি করতে পারবো? দ্বিতীয় প্রশ্ন, সরকার কি সত্যি এই সংকটের জন্য প্রস্তুত ছিল? যদি প্রস্তুত থাকতো তাহলে কি দেশের রাস্তায় আবার গ্যাস সিলিন্ডারের জন্য এই দীর্ঘ লাইন দেখা যেত? নাকি এই সংকট আমাদের পরিকল্পনার দুর্বলতা আর কালোবাজারির নগ্ন সত্যিটাকে সামনে এনে দিল? আর তৃতীয় এবং সবচেয়ে কঠিন প্রশ্ন, এই যুদ্ধের বিলটা শেষ পর্যন্ত কে দেবে? ট্রাম্প দেবেন না, নেতানিয়াহু দেবেন না, তেহরানের জেনারেলরাও দেবেন না। সেই বিলটা দিতে হবে আপনাকে, আমাকে, কোটি কোটি সাধারণ মানুষকে, যাদের এই যুদ্ধের সঙ্গে সম্পর্ক নেই। এটাই আজকের পৃথিবীর নির্মম বাস্তবতা। যুদ্ধ কোথাও হয়, কিন্তু তার দাম দেয় পুরো পৃথিবী। আর সেই দাম সবচেয়ে বেশি দেয় সাধারণ মানুষ, যারা ইতিহাস লেখে না, শুধু ইতিহাসের বোঝা বইতে বাধ্য হয়। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।